প্রচুর লোক চাইছে আমাকে গ্রেপ্তার করতে, আমার যাতে গ্রেপ্তার হয়, তা না হলে কিন্তু রাস্তাঘাটে এই টুনাটুনিরা খারাপ ব্যবহার করবে। তখন আমি বুদ্ধি খাটিয়ে বলি যে শুভেন্দুকে এবং শুভেন্দুর বাবাকে আমি জুতো পেটা করব। যদিও শিশিরদাকে এটা বলা আমার ঠিক না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতাদি যেটা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার জন্য শুভেন্দুকে নানাভাবে হেকেল করতে থাকলেন। উপন্যাসের চোখের পানি উপন্যাসের নায়ক চরিত্র হলো শুভেন্দু অধিকারী। মমতা সরকার এত ভালো কাজ করেছে, লোকে বলে মেলা, খেলা, নাটক, থিয়েটার, পদ নাচানি, পাছা দোলানি, সিনেমা আর্টিস্টদের নিয়ে এত কিছু করেছে। একবার যদি বলতো সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় থেকে উঠে আসা, আন্দোলন থেকে উঠে আসা সাহিত্য মেলা, তাহলে দেখা যেত সেই সময় কত মানুষ যে কত কবিতা লিখেছেন, কত ছড়া লিখেছেন, কত নাটক লিখেছেন, গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, বুঝতে পেরেছো? সেইগুলো কেউ কোনো রকম প্রশ্রয় মমতা সরকার দেয়নি, বরং নমস্কার, আপনারা কথা মুখে এই মুহূর্তে একটা অন্য আগুনকে পাবেন। সেই আগুনের নাম হলো মানিক ফকির। মানিকদা, আপনাকে স্বাগতম কথা মুখের এই ইন্টারভিউতে। প্রথম যে কথাটা বলি, হঠাৎ ট্রেনে সবাইকে ছেড়ে দিয়ে আপনার উপর যে একটা আক্রমণের আমরা কিছু দৃশ্য দেখছিলাম, এগুলো কি প্রোপাগ্যান্ডা না সত্যি এরকম আক্রমণের সামনে আপনি দাঁড়িয়েছিলেন? একটা জিনিস দেখুন, যে আমার যে কটা মানুষ আমাকে পছন্দ করেন, চেনেন, আমাদের কথা শোনে, ফলত আমাদের আর প্রোপাগান্ডা করার কোনো প্রয়োজন পড়ে না। আমি কালকে ওই দিন গত পরশু দিন আমার কাছে 7 বস্তা ঘাস ছিল, ভেটিভার ঘাস। ওই ঘাসটা আমি শিয়ালদা থেকে ভেন্ডারে চাপিয়ে গেদে লোকালে চেপে আমি মদনপুর যাচ্ছিলাম। এবার ভেন্ডারের কখন ওই লোকটা উঠেছে আমি জানি না, হঠাৎ দেখি একটি লোক, সম্ভবত এটা আমার কিছু যাওয়ার পর খেয়াল হয়েছে, উনি আমার দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ ধরে। তো তারপরে বলছে যে আপনি কি মানিক ফকির? অ্যাকচুয়াল যেটা ঘটে সেটা হচ্ছে, আমরা যখন বাইরে টাইরে কোথাও যাই তখন অনেক বন্ধু বান্ধব, চেনা জানা বা যারা আমাদেরকে পছন্দ করেন তারা এসে আমাদের কাছ থেকে সেলফি তোলে, ছবি তোলে, ইত্যাদি ইত্যাদি। তো কথা বলে, তো সেইভাবে আমিও ভাবছি যে এই ভদ্রলোক সেরকমই কিছু একটা বলতে চাইছে। তো আমি বললাম, হ্যাঁ ভাই, আমি মানিক ফকির। এটা বলার পর সে লাফিয়ে উঠলো এবং বিশ্রী ভাষায় কথা বলে চিৎকার শুরু করলো যে এই শয়তান, এই বিজেপির বিরুদ্ধে বলে, এ আমাদের সনাতনীদের শত্রু, আমরা বাংলাদেশ থেকে এসেছি, এ হচ্ছে বাংলাদেশের লোকেদের শত্রু, এ আমাদের নাগরিকত্ব দিতে দেবে না, তার জন্য এ নানা রকম ভাবে ইয়ে করে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গালাগালি দেয়। এই বলে ও আমার কিছু ভিডিও বের করে মোবাইল থেকে জনমত গঠন করার চেষ্টা করে। বেশ কয়েকটা লোক ওর পক্ষে হয়ে কথা বলে। এরকম ভাবে ও যখন চিৎকার চেঁচামেচি করছে তখন আমি মনে করছি আমি তো একা আছি, সেটা ফেলেও দিতে পারে, কি করি বুঝে পাচ্ছি না। বলে আমি ফোন করলাম, তো লেডিস কম্পার্টমেন্টের শিখা মণ্ডল ছিলেন আমাদের দামাল বাংলার নেত্রী, ওকে জানালাম। এই ফাঁকে তখন সামনে বসে থাকা একজনের কাছ থেকে একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে বলছে, লাঠিটা তাও তো শালাকে মেরেই ফেলবে বলে। এই ধরনের যে চিৎকার চেঁচামেচি শুরু হয়, তখন শিখা মণ্ডল সেই স্টপেজে আমাদের এখানে আসে এবং তার সঙ্গে এটা চলছিল প্রায় 8 ঘন্টা ধরে। তার সঙ্গে এবার শিখা মণ্ডলের সঙ্গে কথা কাটাকাটি হয়। শিখা মণ্ডল বলে যদি কোনো অপরাধী হয় তাহলে তার জন্য কোর্ট আছে, তার জন্য আইন আছে, আপনি কাউকে এভাবে মারতে পারেন না। এইভাবে যখন গাড়িটা যাচ্ছে বিভিন্ন স্টেশন থেকে লোক উঠেছে এবং অনেক মানুষ ওর বিরুদ্ধে, ওই লোকটির বিরুদ্ধে কথা বলে। আলটিমেটলি লোকটা একটা সময় লুকিয়ে পালায়, নেমে পড়ে। এই হচ্ছে ঘটনা। এরকম হয় না সচরাচর। আমি তো পশ্চিমবঙ্গের সরকার পাল্টানোর পরে সব সময় তো ঘুরছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তবে এটা ঠিক প্রচুর সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে প্রচুর লোক চাইছে আমাকে গ্রেপ্তার করতে, আমার যাতে গ্রেপ্তার হয়।
দীপাকর বলে একটি ছেলে, যে চ্যানেল আছে, সেও একদিন ফোন করে করে ধমকি দিল, অনেক প্রচুর লোক ধমকি দিচ্ছে। তো আমি ধমকিটা আপনি তো সেই কথাটা বলেছিলেন, দুটো লোক সঙ্গে নেই, আমি কি করে দাঙ্গা তৈরি করব, মানে যদ্দূর আমি ঠিক। হ্যাঁ, অ্যাকচুয়াল যেটা ঘটেছিল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এবং ওর সঙ্গে তো প্রচুর এরকম টুনাটুনি আছে, প্রচুর গুন্ডা বাহিনী মস্তান আছে। তো তারা ওর কথা শুনবে। শুভেন্দু মিথ্যা করে প্রেস কনফারেন্সে বলেন, 3বার বলেছে, 3 দিন 3টে জায়গায় আমি দেখেছি, যে বলছেন মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমান, সেই দাঙ্গাই নাকি আমি মানিক ফকির 50,000 লোক নিয়ে গিয়ে দাঙ্গা করেছি, এবং আমার বিরুদ্ধে এনআইএ হয়েছে, এফআইআর হয়েছে। আমি দেখলাম যখন ও এইভাবে বলেছে, তাহলে ওকে চাপিয়ে দিয়ে আমাকে কথা বলতে হবে, ইস্যুটাকে আমার থেকে ঘুরিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রাস্তাঘাটে এই টুনাটুনিরা খারাপ ব্যবহার করবে। তখন আমি বুদ্ধি খাটিয়ে বলি যে শুভেন্দুকে এবং শুভেন্দুর বাবাকে আমি জুতো পেটা করব। যদিও শিশিরদাকে এটা বলা আমার ঠিক না, কিন্তু আমি এটা একটা কৌশল নিয়েছিলাম। আলটিমেটলি আমার ভিডিওটা এত ভাইরাল হয়েছিল, ইস্যুটা শুভেন্দুর কাছ থেকে আমার দিকে চলে এসেছিল, মানুষ বুঝেছিল যে তাহলে মানিক ফকির মিথ্যা বলছে না, সত্যি বলছে, শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে। এবং আজকের তারিখ পর্যন্ত কেউ একটা কমপ্লেন করেছে, কেউ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছে তার জেল হচ্ছে। প্রবীরদার মতো একটা প্রশ্ন, মানিকদা, এইভাবে কি রাজনীতিতে কথা বলা উচিত বিরোধী পক্ষ সম্পর্কেও, যে এই পেটা করবো ওই পেটা করবো? এটা তো রাজনৈতিক ভাষা কি আদৌ? কার কথা বলছেন? আমার? হ্যাঁ, আপনার কথাই বললাম। না, আমার এটা রাজনৈতিক ভাষা নয়। মানে আমি তো ভদ্র থাকি না। আমার প্রথম কথা হচ্ছে, আমার যে ইস্যুটা, সেই ইস্যুর যারা ভিউয়ার্স, তারা আলু পটল বিক্রেতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক বন্ধু, যারা প্রকৃতই ভারতের মানুষ, আমার ভিউয়ার্স তারা, আমি তাদেরকে তাদের কাছে পৌঁছতে চাই, তাদের ভাষায় সহজ সরলভাবে কথা বলে। এবং ভদ্রলোক, ভদ্র সভ্য মানুষরা, আজকে যদি অমর্ত্য সেনের মতো প্রখ্যাত একজন বাঙালি, আমি যে কথা বলি, আইনের কথাগুলো উনি গুছিয়ে বলেন, মোট 300টা লোক শুনবে না তার কথা। কিন্তু আমি যখন বলি 1 কোটি 1.5 কোটি লোক যখন দেখে, তার মধ্যে অন্তত 5,000 লোকের মাথার মধ্যে ঢোকে, কারণ আমার কথাগুলো পুরোটাই আইনের কথা। আপনার কথা যদি এইভাবে 5,000 লোকের মধ্যে ঢুকতো, তাহলে কি বিজেপির এই বিরাট জয় হতো? তার মানে কোথাও একটা আপনারও সীমাবদ্ধতা রয়েছে এত ভিউয়ার অবশ্যই তাই, কিন্তু আমার যে যেটা বিজেপির জয়টা যেটা হয়েছে, সেটা হচ্ছে বিজেপি কেড়ে কুড়ে নিয়েছে ভোট, সব মেরে ধরে কেড়ে নিয়েছে, এটা কোনো ভোট হয়নি। আর দ্বিতীয় কথা, যারা প্রতিবাদ করবে, এদের মধ্যে কোনো লিডার নেই, মানে সংগঠন ছাড়া কোনো কিছু হতে পারে না, যেটা আমার অভিজ্ঞতা বলছে। কোটি কোটি মানুষ, হিন্দু মুসলমান, আমাকে পছন্দ করে, আমার কথা শোনে, শোনাশুনি দিয়ে কিছু যায় আসে না। আসলে লিডারশিপটাই ছিল মূল, যে লিডারশিপটা বিরোধীরা তৈরি করতে পারেনি। আর তৃণমূলের যে লিডারশিপ যারা ছিল, তারা বেশিটাই ছিল ধান্দাবাজ, বদমাইশ, টাকা দিয়ে টিকিট কেনা। তাদের সঙ্গে এই পড়াশোনা, লেখার, আইন কানুনের কোনো সম্পর্ক নেই। ফলত আজকে আমি আলটিমেটলি কি হলো, মানুষ বিপদে পড়লো, মুসলমান সমাজ শেষ হলো ওয়াকফে, হিন্দু সমাজ এসসিতে শেষ, 50 সালের পরে আসা সব এসসি, বাংলাদেশ থেকে আসা সব খতম, সিএতে সব খতম। ফলে বাংলার এক ভয়াবহ বিপদের মধ্যে হয়েছে, বিপদে পড়েছে। কিছুদিন পরে লোকে বলবে এই মানিক ফকির ঠিক বলেছিলেন। এই ঠিকই বলেছিলেন শুনে আমার কোনো আর লাভ নেই, যে জিতা ওই সিকান্দার। তো আমি জিতিনি, আমার কথা কেউ শোনেনি, আলটিমেট যা হওয়ার হয়ে গেছে। একটা শেষ প্রশ্ন করে আজকে শেষ করব। প্রথম কথা, গিয়ে তৃণমূলে সব তাসের ঘরের মতো ভাঙছে বিষয়গুলো। নানা নেতা নেত্রী হই হই করে বলছে যে এখন বিজেপিতেই সর্বসুখ, বা বিজেপি নাকি রাষ্ট্রটাকে সুন্দর করবে। 2 দিন আগে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে ক্ষমতায় এসেছিলেন, মানে জিতেছিলেন আর কি, বিধায়ক পদ বা সাংসদ পদটা এনজয় করছিলেন। এই সামগ্রিক ব্যাপারটাকে আপনি কি বলছেন? এবং আপনারও কি দল বদলের কোনো সম্ভাবনা আছে, মানে আপনারও কি ওই শিবিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, এরকম একটা জায়গা? দেখুন, আমি
5 জন সাংবাদিক বা আপনাদের মতো সাংবাদিক মানুষরা, আমরা সমাজকর্মী, আমরা লেখক, সাহিত্যিক ইত্যাদি। আমাদের দল বদলা বদলির সঙ্গে রাজনীতির কোনো কি, আপনাদের কে কোন দলে গেল তা দিয়ে কি এসে যায়? আমরা কোনো সাবজেক্ট নয়, এটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক ব্যক্তিত্বরা দল বদল করে। আর সিপিএম আমলে তথাকথিত কিছু বুদ্ধিজীবী যেমন ইন্দ্রনীল সেন, সুবোধ বিশ্বাস, সুবোধ সরকার, অরিন্দম কি যেন সিনেমার ডিরেক্টর, এরা শীল, এরা তো সব একসময় সিপিএম এর তাবৎ ছিলেন, সরাসরি সিপিএম করতেন। এরা দল বদল করেছে, সেটা একটা ইস্যু হয়েছিল যেটা দল বদলুক। কিন্তু মানিক ফকির কে, হরিদাস পাল, সে কি রাজনৈতিক দল করলো, তার দিয়ে কার কি এসে যায়? ফলে এটা আমাদের কাছে, এটা আমাদের সাবজেক্টের মধ্যে পড়ে না, জনগণের কিছু যায় আসে না। কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে তাসের ঘরের মধ্যে ভেঙে পড়া এবং তৃণমূলের প্রচুর এমএলএ এমপিরা চলে যাওয়া বিজেপিতে। দেখুন, আমি আমার একাধিক বইয়ের লেখার মধ্যে লিখেছি, আজ থেকে 10-12 বছর আগে, সম্ভবত 13-14 সাল প্রথম যখন তৃণমূল সরকার 2011-তে আসে, তখনও আমি দেখেছি, রাত 12টা-1টার সময়ও দেখেছি, শুভেন্দুর সঙ্গে 8-10 জন লোক সবসময় ঘিরে রাখতো। এই 8-10 জন লোক বেশিটাই ছিল তৃণমূলের নেতা, এমএলএ, জেলা পরিষদের সভাপতি, তারা বেশিটাই মুসলমান। এবং 60 জন, আমার সংখ্যা মনে আছে, সম্ভবত তাপস রায়ের কথাটাও মনে পড়ছে, 60 জন মতো এমএলএ যারা তৃণমূলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেও শুভেন্দুর সঙ্গে গোপনে যোগাযোগ রাখতো। এবং তখন তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভেবেছিল বিধানসভায়। সেই সময় দীপক ঘোষ বেঁচে ছিলেন। দীপক ঘোষ এটার একটা পৃষ্ঠপোষকভূত ছিল। এই যে ষড়যন্ত্রগুলো হতো, এটাকে শুভেন্দুরা নিজেরাও ষড়যন্ত্র বলে মনে করত। কিন্তু শুভেন্দু এটা করতো এই কারণে যে নন্দীগ্রামের যে 5ই জানুয়ারি 2007 থেকে 12ই নভেম্বর, এই যে 10 মাসের লড়াই, এই 10 মাসের গেরিলা যুদ্ধে নেতৃত্বের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় নামটা নিয়েছেন ঠিকই, কিন্তু আসলে সেই নেতা তো ছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, 5ই সেপ্টেম্বরের 1 বছর আগে থেকেই শুভেন্দু জনগণকে জানাতেন, যখন সম্ভবত 2005 কি 6-এ হলদিয়া উন্নয়ন পরিষদের, না তখন ওই বিডিও অফিসে এই সার্কুলারটা জারি হয়েছিল যে 18টা গ্রামকে দখল নেবে কর্পোরেট হাউস করবে সিপিএম এর সঙ্গে। তখন থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী আন্দোলন করতেন এবং তখন তিনি কিন্তু এই ভূমি উচ্ছেদের নামে নয়, জনগণকে একত্রিত করে সচেতন করার চেষ্টা করতেন। পরবর্তী সময় যখন 2005-এ এই সংগঠন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি হয়, তারপর থেকে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হবে, এটাই স্বাভাবিক, যেহেতু তিনি সর্বভারতীয় লিডার ছিলেন। কিন্তু শুভেন্দুর নেতৃত্বটা শুভেন্দুই দিতেন, আরো অনেকের সঙ্গে ছিলেন, দ্বন্দ্বপাত্র থেকে আরম্ভ করে অনেকেই ছিলেন। তো সেই জায়গায় শুভেন্দু, তারপরে অভিষেক মঞ্চে অবতীর্ণ হওয়ার পরে, এটার পরে যে শুভেন্দুকে দিয়ে জঙ্গলমহলের দায়িত্ব, জঙ্গলমহলকে গুছিয়ে তোলা এবং আলটিমেটলি তৃণমূলের বিস্তার ঘটানোর যখন দারুণভাবে চললো, তখন মঞ্চে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মমতাদি যেটা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার জন্য শুভেন্দুকে নানাভাবে হেকেল করতে থাকলেন, নানাভাবে তাকে টাইট দিতে থাকলেন, অপমান করতে থাকলেন এবং তার পদটা থেকেও সরিয়ে, উনি শুভেন্দু ছিলেন যুব সভাপতি, আর একটা যুবা কোথা থেকে এসে যুবা সভাপতি করে দিল অভিষেককে, যার সঙ্গে মাটির কোনো সম্পর্ক ছিল না। ফলে সেই সময় থেকে শুভেন্দুর একটা আক্রোশ, একটা প্রতিশোধ ক্রিয়া, এই অন্যায়টাও মেনে নিতে পারেনি। ফলে তৃণমূলের প্যারালাল আর একটা তৃণমূল ছিল, যেটা লোকে জানে না। আমি অনেকটাই জানি কারণ কখনো তার বাড়িতে থেকেছি, কখনো তার সঙ্গে অনেক জায়গায় গেছি, খেজুরি অস্ত্র উদ্ধারের সময় গেছি, আমার উপন্যাসের
চোখের পানি উপন্যাসের নায়ক চরিত্র হলো শুভেন্দু অধিকারী, সেইটা বুঝতেও তাকে যেমন অনেক লিখতেও অনেক কিছু বুঝতে হয়েছে, পাশাপাশি সেই সময় এমন একটা অবস্থা ছিল দেবাশিস, তোমরা হয়তো বামপন্থী ছিলে বলে বোঝোনি, হয়তো গুরুত্ব দাওনি। তখন কলকাতা শহরের প্রগতিশীল গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ, হতে পারে সে সিপিএম, তারা সকলেই কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য গর্ববোধ করতেন। না ধরো ওই সময়টা অনেকটা বয়স অল্প ছিল, কিন্তু তবুও সিপিএম এর এই শিল্পায়ন নিয়ে তো প্রচুর লেখা আমার সেই সময় ছিল, যে এটা কিসের শিল্পায়ন হচ্ছে ফলে। হ্যাঁ হ্যাঁ। মানে তো সেই সাংবাদিকের তো সময় তুমি তো জানো যে তার সে শুধু সত্যের প্রতি দায়বদ্ধ, অন্য কিছুর প্রতি দায়বদ্ধ একদম, নয়। এটা আমি আমি বিশ্বাস করি, এবং আমি তো একজন সাংবাদিক, তো আমি নিশ্চয়ই কলমছি, আমি তুমি একজন ভালো পৃথিবী, লেখকও, খুব ভালো লেখক। ওসব বাদ দাও, আর পৃথিবী উল্টে গেলেও আমি কখনো মিথ্যা কথা মিথ্যা লিখবো না। আর আনন্দবাজারে লেখার জন্য কখনো লালায়িত হয়নি। আনন্দবাজারে বারবার আমার বই বেস্ট সেলার হয়েছে, কিন্তু আমি লেখক হিসাবে কোনো সেইভাবে প্রচার করিনি। এটা একটা আলাদা লবি, নিজের কে ধাক, সুনীলদার লবি, কে জয়দার লবি, এসব হয়। নিজের আমি ধাক, লড়া, তোমার নিজের ধাক নিজে বইটাকে এই মুহূর্তে হ্যাঁ, দাঁড়িয়ে কিভাবে দেখছো? যদি ফিরে দেখার তোমার একটা সুযোগ দিই, তোমার ওই বইটা নিজের ঢাক নিজে, এই বইটাকে আজকের পৃথিবীতে তুমি কিভাবে দেখবে, আজকের 2026-এর সময় দাঁড়িয়ে? তো সেটা তো দেখো, এই নিজের ঢাকের কিছু লেখা, শুভেন্দুকে খুন করার চক্রান্ত, নন্দীগ্রামের যোদ্ধারা কাকে মুঞ্জলেখা দেবে, এই কয়েকটি লেখা, আর চোখের পানি উপন্যাস, যেটা সিনেমা হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে ফেস্টিভ্যালে চান্স পায়নি, সেইটা। আর এখনকার কিছু লেখা নিয়ে আমি একটি বড় বই লিখছি। আহ, সেটার বইটার নাম হচ্ছে যে চোখের পানির 10 বছর, নন্দীগ্রামের গেরিলা যুদ্ধ ও শুভেন্দু অধিকারীর উত্থান। বইটার নাম হচ্ছে চোখের পানির 10 বছর, সাবটাইটেল থাকছে নন্দীগ্রামের গেরিলা যুদ্ধ। জানেই না জনগণ যে 18টা গ্রাম, যে মাটিকে রক্ষা করার জন্য, গ্রামকে রক্ষা করার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণের মধ্যে ঊর্ধ্বে উঠে মানুষ যে গেরিলা যোদ্ধা হয়ে গেছিল, একদিকে খেজুরির ওপর থেকে রাষ্ট্রের অসংখ্য টাকা টাকা এবং তাদের ইনসাস টেনগান দিয়ে লাগাতার গুলি 10 বছর, আর এপারে খেতে না পাওয়া ছেলেগুলো গেরিলা ফাইট, এবং প্রায় কয়েক হাজার মানুষ মারা গেছিল সিপিএম এর, যেগুলো কোনো কাগজে লেখা হয়নি। এপারের অল্প দু চারটা মারা গেছিল। এরা এমন ট্রেন্ড হয়ে গেছিল, ওপারের লোক সিপিএমরা তো ট্রেনিং দিত না, কমরেডদের ডেকে নিয়ে আসতো সিপিএম, সিপিএম এর দুর্দিন চলে এসো, সব চলে যেত, সিপিএম তো অনেক ভালো লোক আছে, গিয়ে মারা যেত। এই যে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে আমি দেখেছি, বারবার দেখেছি আমি, ভয়ঙ্কর দিনগুলোই দেখেছি। আমি কুঞ্জপুর পার্টি অফিসের আর্মারদের থাকা, সেখানে আইসিডিএস এর মেয়েদেরকে তাদের সেবা করতে হতো, রাতে শুতে হতো। হ্যাঁ, খেজুরি সিপিএম ক্যাম্পগুলোতে আর্মারদের কাছে বউদেরকে থাকতে হতো, সেখানের যে গন্ডগোল, এই যে বিভিন্ন ঘটনা, সে ন্যাক্কারজনক, সে ভয়ঙ্কর ঘটনার যে ইতিহাস, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে, জানি না কেন, আমি পৃথিবীর অন্যতম মানুষদের মধ্যে মমতা ব্যানার্জিকে মনে করি, সেটা একটা দিক। কিন্তু আর একটা দিক হচ্ছে, তিনি কৌশল করে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়টা ভুলিয়ে দিয়েছে জনগণ থেকে। বিশ্বের অন্যতম এসিজেড বিরোধী আন্দোলন, সে ঐতিহাসিক। আজকেই আমি ওই পেঙ্গুইন প্রকাশনের একটা বই নন্দীগ্রাম, সেখানে আমাকে নিয়ে এক পাতা কিছুটা লেখা ছিল, সেটা আমি খুঁজছিলাম, নতুন বইটাই লাগবে বলে। এবং সেই সময় আমাকে নিয়ে সিপিএম গণশক্তিতে গণশত্রু হিসাবে আমার ছবি দিয়ে প্রচার করেছিল। আমাকে কি করলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে কর্পোরেট, মানে আলটিমেটলি সিপিএম জিতলো, নতুন সূর্যোদয় হলো এবং নন্দীগ্রাম আবার দখল করলো। কিন্তু আপাত চোখে জয়লাভ হলেও কৃষকদের যে জয় হলো, অর্থাৎ কর্পোরেট হাঙররা যে ভারত থেকে চলে যেতে বাধ্য হলো, এসিজেড প্রকল্প বাতিল হলো, এবং রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রের অর্থ এবং
কর্পোরেট পুঁজি যে পালাতে বাধ্য হলো। আমার দেবাশিস তুমি অবাক হবে, আমার ছবিটা যখন তেহরানে চলছে, বেস্ট ড্রামা ড্রামা অ্যাওয়ার্ড হয়েছিল, যদিও সেটা ফিচার ফিল্ম, ওখানে মারপিট লেগে গেছিল যে কিভাবে টর্চার করছে সিপিএম এর পতাকা নিয়ে। ওরা তো সিপিএম জানে না, ওরা ভাবছে মুসলমানদের উপর আক্রমণ করছে আমেরিকা, এসিজেড, বুঝতে পেরেছো? সেই নিয়ে আমার যে ডিরেক্টর ছিল তাকে একটা পুরস্কার দিয়েছিল বাঘের চামড়ার উপরে লেখা। সেই ডিরেক্টরের নাম কি? দুজন ডিরেক্টর ছিল, শ্যামল কর্মকার আর সরফরাজ আলম। তাহলে ছবিটা দেখা যায় না কেন? তোমার ছবিটা এখানে দেখা যায় না কেন? না, আমাদের তো পশ্চিমবঙ্গে দেখাতে দেয়নি তখন মমতা ব্যানার্জি। হ্যাঁ, এবং তুমি যদি গুগল সার্চ করো তাহলে হয়তো পুরনো সিএনএন আইবিএম এর কিছু নিউজ থাকতে পারে, বা ইউটিউবে প্রচার কিছু ট্রেলার থাকতে পারে। আর ছবিটা দেশ বিদেশে অনেক জায়গায় দেখিয়ে পুরস্কৃত হয়েছে, আমরা হতাশ হয়ে গেছি যে ধরো মমতা সরকার এত ভালো কাজ করেছে, লোকে বলে মেলা, খেলা, নাটক, থিয়েটার, পদ নাচানি, পাছা দোলানি, সিনেমা আর্টিস্টদের নিয়ে এত কিছু করেছে। একবার যদি বলতো সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় থেকে উঠে আসা, আন্দোলন থেকে উঠে আসা সাহিত্য মেলা, তাহলে দেখা যেত সেই সময় কত মানুষ যে কত কবিতা লিখেছেন, কত ছড়া লিখেছেন, কত নাটক লিখেছেন, গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, বুঝতে পেরেছো? সেইগুলো কেউ কোনো রকম প্রশ্রয় মমতা সরকার দেয়নি, বরং তিনি প্রতিদিন পত্রিকায় বেরিয়েছিল যে সরকার থেকে বলেছে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় সম্পর্কে বুঝতে গেলে মমতা ব্যানার্জিরই বই পড়তে হবে, অন্য বই পড়লে হবে না। ফলে বুঝতে পেরেছো? হ্যাঁ, ফলে এক অসাধারণ ট্র্যাজেডিকে আমরা দেখলাম, যেখানে আমরা দেখলাম মাটি কথা বলতে চায় কিন্তু ওপরতলা সেই কথাগুলোকে নিজের মতো করে নিতে চায়। আর মাটি আর ওপরতলার মাঝখানে একজন লেখক সৈনিকের মতো লড়াই করেন, লেখকরা সৈনিকের মতো লড়াই করেন। মানিক ফকির বোধহয় সেই লড়াইয়ের একজন অংশ। ধন্যবাদ মানিকদা কথা বলার জন্য। হ্যাঁ, ভালো থাকো। ওকে, ধন্যবাদ।